পুরানো আমলের কথা। এক গ্রামে ইমরান নামী এক লোক থাকত। তার মুদি দোকান ছিল। নিজের আয় থেকে কোনো রকমে সে নিজের আর তার একমাত্র ছেলে ফারিসের পেট চালাত। তার ছেলে ফারিস ততদিনে যুবক হয়ে উঠেছিল, কিন্তু সে কখনো ফারিসের কাছ থেকে কোনো কাজ করায়নি। একদিন হঠাৎ ইমরানের ইন্তেকাল হয়ে গেল। এই ঘটনায় ফারিস খুবই বিচলিত হয়ে পড়ল, কারণ তার বাবা ছাড়া এই দুনিয়ায় তার আর কেউ ছিল না। সে একা বসে ভাবতে লাগল, আব্বা যেন আমাকে এই দুনিয়ায় একা ফেলে চলে গেল। তার বাবার এক বন্ধু তাকে সান্ত্বনা দিয়ে বলল, ধৈর্য ধরো বাবা, আল্লাহর ইচ্ছায় এটাই হয়তো মঞ্জুর ছিল। এখন তোমাকেই তোমার বাবার ব্যবসা সামলাতে হবে। ফারিস খুবই বুদ্ধিমান আর জ্ঞানী ছিল। সে তার বাবার দোকান সামলাতে শুরু করল, কিন্তু তার দোকানে কোনো গ্রাহক আসত না। একদিন সে ভাবতে লাগল, এভাবে চললে কয়েকদিনের মধ্যেই না খেয়ে থাকার দশা হবে। তারপর কিছুদিন কেটে গেল। সে ঠিক করল দোকান থেকে জীবিকা নির্বাহ করা কঠিন, তাই সে দোকানটি এক ধনী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল। তারপর সে ভাবল, এই টাকা দিয়ে আমি পাশের শহরে গিয়ে কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করব। সে শুনেছিল যে সেই শহরের বেশিরভাগ মানুষ বোকা, তাই সেখানে গিয়ে ব্যবসা করা উচিত। এই ভেবে সে পাশের রাজ্যের দিকে রওনা হল। কয়েকদিনের সফরের পর সে একটা বড় শহরে পৌঁছাল। তারপর সে ঠিক করল প্রথমে এখানকার বাজারগুলোর খোঁজ খবর নেওয়া উচিত, তারপর কোনো কাজ শুরু করা যাবে। ফারিস বাজারে গিয়ে ঘুরে দেখল এবং যখন সে পরিস্থিতি বোঝার চেষ্টা করল, তখন তার মনে হল এখানে তো দ্রব্যের দাম খুবই বেশি, আর তার কাছে যে টাকা আছে তা দিয়ে কোনো ব্যবসা শুরু করাই সম্ভব না। অনেক ভেবেচিন্তে সে একটা অভিনব কৌশল ভাবল। সে বাজারে একটা দোকান ভাড়া নিল এবং দোকানের উপরে বড় বড় অক্ষরে লিখে দিল, বুদ্ধি বিক্রি হয়। বাজারে কিছু লোক তার দোকানের সামনে দাঁড়িয়ে তার সাথে ঠাট্টা করতে লাগল। তারা বলতে লাগল, বুদ্ধি কি কোথাও বিক্রি হয় নাকি? কি বোকা লোক এটা! কে কিনবে বুদ্ধি? লোকেরা তার দোকানের সামনে দাঁড়িয়ে এমন কথাবার্তা বলছিল, কিন্তু ফারিস উচ্চস্বরে ডেকে বলতে লাগল, শোনো ভাইয়েরা, আমার কথা মানো। কারো না কারো কখনো না কখনো বুদ্ধির দরকার পড়তে পারে, তা সে ছোট বাচ্চা হোক বা বুড়ো। আজ তোমরা আমার ওপর হাসো, কিন্তু একদিন এমন আসবে যখন আমি তোমাদের সবাইকে বুদ্ধির জোরে হারিয়ে দেব। আসলে ফারিস তার নিজের মতো অটল ছিল। লোকের ঠাট্টার তার উপর জোর পরিমাণ প্রভাব পড়ল না। সে তেমনি ডাকাডাকি করতে থাকল। এমনকি তার দোকানের আলোচনা পুরো শহরে ছড়িয়ে পড়ল। লোকেরা একে অপরকে বলতে লাগল, আজকাল আমাদের শহরে এক বুদ্ধির ব্যবসায়ী এসেছে। কেউ বলতো, এমন ব্যবসায়ী আমি আমার জীবনে কখনো দেখিনি শুনিনি। মজা করেই হোক লোকেরা বলতো, যদি কখনো আমার বুদ্ধির দরকার পড়ে আমি অবশ্যই তার কাছে যাব। তারপর কিছুদিন পর এক লোক মজা করে ফারিসের কাছে গেল। সে তাকে পরীক্ষা করতে চাইল। সে বুদ্ধির জিনিস কিনে নিয়ে গেল। এক সপ্তাহে মাত্র 2 দিনারের ব্যবসা হলো। কিন্তু ফারিস হতাশ হল না। সে কোনো চিন্তা না করে বরং মনে মনে ভাবল, একদিন না একদিন আমার ব্যবসা অবশ্যই চলবে। এই শহরে এক ধনী বুড়ো থাকত। তার কাছে প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু সে খুবই কৃপণ ছিল। তার ছেলের নাম ছিল মুনির, যে একটু সরল মনের ছিল। এমন নয় যে সে কিছুই বুঝত না, তবে খুব বুদ্ধিমানও ছিল না। একদিন সকালে সে তার বাড়ির উঠোনে মাটি ফেলতে লাগল, কারণ গতকালই তার বাবা তাকে কোনো বিষয়ে উদাহরণ দিয়ে বলেছিল, বাবা, আমাদের বুদ্ধির চাষ করা উচিত, তবেই আমরা বুদ্ধিমান বলে পরিচিত হব। তার বাবা যখন মুনিরকে মাটি ফেলতে দেখল, তখন বলল, আয় নির্বোধ, এটা তুই কি করছিস? মুনির বলল, আব্বাজান, বুদ্ধির চাষ করছি, যাতে আপনি আর আমি দুনিয়ার সবচেয়ে বড় বুদ্ধিমান হতে পারি। এটা শুনে তার বাবা মাথা ধরে বলল, হায় আল্লাহ, জানি না কবে এর বুদ্ধির চাষ তৈরি হবে। তারপর একদিন মুনির কোনো কাজে বাজারে গেল। ফারিসের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় সে বোর্ড পড়ল, বুদ্ধির দোকান। সে থমকে দাঁড়িয়ে ভাবতে লাগল, কেন না গিয়ে জিজ্ঞাসা করি, যদি সস্তা হয় তাহলে নিজের আর আব্বার জন্য অনেকটা কিনে নেব। মুনির দোকানে গিয়ে ফারিসকে বলল, বলো, বুদ্ধি কত দিনারে দিচ্ছ? ফারিস হেসে বলল, জনাব, আমি বুদ্ধি ওজন করে দিই না, আপনি যত দামের চাইবেন তত দামের দিয়ে দেব। মুনির ভাবনায় পড়ে গেল, কত দামের কিনব? কিছুই বুঝতে পারছিল না।
কোথাও এমন না হয় যে বেশি দামে কিনে আব্বার বকুনি খেতে হয়। তারপর সে ভাবল, কেননা প্রথমে 1 দিনারের কিনি, যদি আব্বা বলে সস্তায় পাওয়া গেছে তাহলে পরে আরও কিনব। যেখানে এত বুদ্ধির অভাব, 1 দিনারের বুদ্ধি হয়তো কিছুটা কাজে আসবে। মুনির পকেট থেকে 1 দিনার বের করে তৎক্ষণাৎ ফারিসের হাতে দিয়ে বলল, নে ভাই, এখনকার জন্য আমাকে শুধু 1 দিনারের বুদ্ধি দে, দরকার পড়লে আবার নিয়ে যাব। ফারিস বলল, ঠিক আছে, আপনার যেমন মনে হয়। সে 1 দিনার পকেটে রেখে একটা কাগজ বের করে মুনিরের দিকে এগিয়ে দিল। মুনির সেই কাগজ নিয়ে বাড়ির দিকে রওনা হল। পথে সে ভাবতে ভাবতে যাচ্ছিল, এবার তো কাজ হয়ে গেল। যখন আব্বাকে বলবো যে আমি মাত্র 1 দিনারে বুদ্ধি কিনে কত বুদ্ধিমানের কাজ করেছি, তখন তিনি কত খুশি হবেন। বাড়ি পৌঁছে সে তৎক্ষণাৎ তার বাবার কাছে গিয়ে বলল, আব্বাজান, দেখুন, আমি 1 দিনারের বুদ্ধি কিনে এনেছি। এমন করুন, অর্ধেক বুদ্ধি আপনি রাখুন আর অর্ধেক আমাকে দিন। বুড়ো অবাক হয়ে বলল, কি বললি, বুদ্ধি কিনেছ? জরা এদিকে দেখা। কাগজে লেখা ছিল, দুজন লোক যখন নিজেদের মধ্যে ঝগড়া করছে তখন দাঁড়িয়ে তাদের দেখা জ্ঞানের কাজ নয়। এটা পড়েই বুড়ো রাগে লাল হয়ে গেল। বলল, আয় নির্বোধ, নিকৃষ্ট, তুই 1 দিনার ফুকিয়ে দিয়েছিস। এটা তো ছোট ছেলেও জানে যে অন্যের ঝগড়া দেখা কোনো জ্ঞানের কাজ নয়। নির্বোধ ছেলেকে মারধর আর বকাবকির পর বুড়ো রাগে ভরে ফারিসের দোকানে গিয়ে চিৎকার করে বলল, ওরে বেঈমান, তুই আমার ছেলেকে বোকা ভেবে ঠকিয়েছিস। আমার টাকা ফেরত দে, নইলে আমি সিপাহীদের খবর করব। ফারিস খুব ধৈর্যের সাথে বলল, জনাব, আপনি বিনা কারণে রাগ করছেন। আপনার ছেলে নিজের ইচ্ছায় বুদ্ধি কিনেছে। তবুও যদি আপনি চান তাহলে আমার পর্চা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারেন। বুড়ো তৎক্ষণাৎ কাগজটা বের করে রাগে বলল, নে, ধর তোর পর্চা আর আমার টাকা ফেরত দে। ফারিস টাকা ফেরত দিল আর বুড়ো বাড়ির দিকে রওনা হল। এই রাজ্যের খলিফার 2 স্ত্রী ছিল। একদিন 2 রানী দাসীরা বাজারে ফল আর সবজি কিনতে গেল। তাদের মধ্যে একজন দাসী এক দোকানে গিয়ে বলল, এই তরমুজটা কত সবুজ আর পাকা, রানী খেলে খুব খুশি হবেন, আমি প্রথমে এটাই কিনে নিই। সে দোকানদারকে জিজ্ঞাসা করল, এই তরমুজটা কত? দোকানদার জবাব দিল, মাত্র 2 দিনারের বোন। সে বলল, ঠিক আছে, এটা আমাকে দিন। কিন্তু দোকানদার টাকা নিয়ে তরমুজ দেওয়ার সময় দ্বিতীয় দাসীর নজর সেই তরমুজের উপর পড়ল। সে তৎক্ষণাৎ বলল, থামো ভাই, এই তরমুজটা আমাকে দাও। দোকানদার কিছু বলার আগেই দ্বিতীয় দাসী 3 দিনার তার হাতে দিয়ে দিল। প্রথম দাসী তৎক্ষণাৎ তীক্ষ্ণ স্বরে বলল, এটা কি হলো? আমি আগে এসেছিলাম, কথাও আমার আগে হয়েছিল, তাই নাও এই 2 দিনার আর আমাকে তরমুজটা দাও। দ্বিতীয় দাসী বলল, এটা হতে পারে না, আমি তোমার আগে টাকা দিয়ে দিয়েছি, এখন এই তরমুজটা আমার। দোকানদার ভাবনায় পড়ে গেল, এখন কি করবে? এটা তো বেশ জটিল সমস্যা হয়ে গেল। ইতিমধ্যে 2 দাসী নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল। মনে হচ্ছিল ব্যাপারটা হাতাহাতি পর্যন্ত গড়াতে পারে, কারণ সবাই জানত 2 রানীর মধ্যে বনিবনা হতো না, তাই তাদের দাসীদের মধ্যে কিভাবে হবে। দোকানদার ভাবল, আমাকে এখান থেকে তৎক্ষণাৎ সরে পড়তে হবে, তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে গেল। 2 দাসী নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগল। এমন সময় বুড়োর ছেলে মুনির বাজার দিয়ে যাচ্ছিল। সে 2 মহিলাকে ঝগড়া করতে দেখে ভাবতে লাগল, এই 2 মহিলা নিজেদের মধ্যে কেন ঝগড়া করছে, চলো দেখি। যেহেতু মুনির সরল মনের ছিল, তাই সে তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগল। দুজনেরই নজর মুনিরের ওপর পড়ল। তারা একযোগে তার দিকে ফিরে বলল, একজন বলল, শোনো ভাই, তুমি আমার সাক্ষী, এই মহিলা বাজারে আমার অপমান করেছে, তুমিই এর সাক্ষ্য দেবে। অন্যজন বলল, ভাই, তুমি আমারও সাক্ষী, আল্লাহর ওয়াস্তে রানী সাহেবার সামনে তোমাকে সব সত্যি সত্যি বলতে হবে। নির্বোধ মুনির কিছুই না বুঝে শুধু মাথা নেড়ে চলে গেল। এখন মুনির কঠিন মুশকিলে পড়ে গেল। সে না এদিকের রইল না ওদিকের। সে ভাবতে লাগল কার পক্ষে সাক্ষ্য দেবে। বাবা ছেলে মিলে পরামর্শ করল যে এখন শুধু একজনের কাছেই পরামর্শ নিতে হবে, আর সে হল ফারিস, যে বুদ্ধির ব্যবসায়ী। কারণ যে বুদ্ধি সে আগে দিয়েছিল সেই ভুলটাই তো মুনির করে ফেলেছে। তাই দুজনে, অর্থাৎ বুড়ো আর তার ছেলে মুনির, ফারিসের দোকানে গিয়ে সব ঘটনা খুলে বলল। ফারিস বলল, পরামর্শ তো অবশ্যই দেব, তবে এখন এর ফি হবে 10 দিনার। বুড়ো তৎক্ষণাৎ বলল, আমার মঞ্জুর, এই নাও 10 দিনার। খুব কথায় তাড়া করে দিনার হাতে দিল। ফারিস মুনিরের দিকে তাকিয়ে বলল, শোনো, খলিফার দরবারে পাগল হয়ে যাও,
যখন তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে তখন উল্টাপাল্টা কথা বলতে থাকো, অদ্ভুত আচরণ করতে থাকো। মুনির এই কথা মেনে নিল আর তার বাবাও সম্মত হল। এরপর বাবা ছেলে খুশি খুশি বাড়ি ফিরে গেল। পরদিন মুনিরকে দরবারে তলব করা হলো। খলিফা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই মুনির, তুমি কি বলতে পারো এই দুই দাসীর মধ্যে ঝগড়া কী নিয়ে হয়েছিল আর দোষী কে? মুনির অভিনয় করে বলল, খলিফা সালামত, এমন করুন, এই দুজনকে এখনই দিয়ে দিন, তাহলে আপনি নিজেই বুঝে যাবেন কার দোষ। এই বলে সে জোরে জোরে হাসতে লাগল আর এমন অদ্ভুত কথা বলতে লাগল যে চারদিকে হাসির রোল পড়ে গেল। এই অদ্ভুত কথা শুনে খলিফা ভাবতে লাগলেন, এ তো আমার পাগল মনে হচ্ছে, এ কি সাক্ষ্য দেবে? তাই তিনি হুকুম দিলেন, একে তৎক্ষণাৎ দরবার থেকে বের করে দাও। এভাবে মুনির আর একবার রক্ষা পেল। কিন্তু এখন তার বাবার আর একটা চিন্তা হলো। সে ভাবতে লাগল, যদি কোনোদিন খলিফার কাছে জানাজানি হয়ে যায় যে আমার ছেলে আসলে পাগল নয়, বরং জান বুঝে পাগলামির নাটক করছিল, তাহলে পরিণাম খুব খারাপ হবে। সে মনে মনে বলতে লাগল, এই বুদ্ধির কথা তো আমি ভাবিনি। বুড়ো আফসোস করে বলল। তারপর সে তার ছেলে মুনিরকে বলল, কেননা আমরা আবার সেই বুদ্ধির ব্যবসায়ী ফারিসের কাছে যাই। তাই তারা আবার ফারিসের কাছে গিয়ে মনের সন্দেহ প্রকাশ করল, তুমি কি আমাদের এই মুশকিল থেকে বাঁচার কোনো পথ বলতে পারো? ফারিস গম্ভীরভাবে বলল, হ্যাঁ, অবশ্যই বলতে পারি, তবে এখন এর ফি হবে পুরো 200 দিনার। বুড়ো অবাক হয়ে বলল, 200 দিনার? ভাই, কিছু তো কম করো। কিন্তু ফারিস কোনোভাবেই 1 দিনারও কম করতে রাজি হল না, যতই চেষ্টা করা হোক। বুড়োর আর কোনো উপায় ছিল না, তাই সে বাধ্য হয়ে 200 দিনারের থলে তার সামনে রেখে বলল, নে ভাই, এটা সামলাও, এখন আমাদের এই মুশকিল থেকে বের করার কোনো বুদ্ধি দাও। ফারিস হেসে বলল, অবশ্যই দেব, শুধু একটু ধৈর্য ধরো, ব্যাপারটা একটু ঠান্ডা হতে দাও, তারপর কোনো একদিন খলিফার কাছে গিয়ে সব সত্যি সত্যি বলে দাও, তুমি সত্য বলে সব মুশকিল থেকে মুক্তি পাবে। এটা শুনে বাবা ছেলে দুজনেই ভাবনায় পড়ে গেল। কিন্তু তারপর বুড়ো মনে মনে বলল, অবশ্যই ফারিস কিছু ভেবেচিন্তেই এটা বলেছে, এখন তো তার বুদ্ধির দোকান খুব বিখ্যাত হয়ে গেছে, লোকেরা দৌড়ে দৌড়ে তার কাছে পরামর্শ নিতে আসে। অবশেষে বুড়ো বলল, ঠিক আছে ফারিসজি, আপনি যেমন বলেছেন তেমনই করব। এরপর বাবা ছেলে দুজনে নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে গেল। 2 মাস পর একদিন সুযোগ বুঝে মুনির খলিফার দরবারে হাজির হল এবং ভয়ে ভয়ে খলিফাকে সব সত্যি সত্যি বলে দিল। খলিফা খুশি হয়ে বললেন, আমরা তোর জ্ঞান দেখে খুব খুশি হয়েছি। নিশ্চয়ই তুই যদি সেদিন পাগলামির নাটক না করতিস, তাহলে এক রানীর রাগের শিকার হয়ে যেতিস। যা, আমরা তোকে মাফ করে দিয়েছি। মুনির যখন খলিফাকে খুশি আর সন্তুষ্ট দেখল, তখন সে ফারিসের সম্পর্কেও সবকিছু বলে দিল। খলিফা কথা শুনে বললেন, আচ্ছা, যদি তোর শেষ কথাটা সত্যি হয়, তাহলে সেই লোকটি নিশ্চয়ই খুব জ্ঞানী, আমরাও তার কাছ থেকে বুদ্ধি কিনব। এখন তুই যেতে পারিস। পরদিনই খলিফা ফারিসকে দরবারে তলব করলেন। ফারিস হাজির হলে খলিফা বললেন, শোন, ও বুদ্ধির ব্যবসায়ী, তোর খুব নাম শুনেছি, তুই কি আমাকেও বুদ্ধি বিক্রি করতে পারিস? ফারিস বিনা দ্বিধায় জবাব দিল, অবশ্যই আলমপনা, তবে দাম হবে 20,000 দিনার। খলিফা তৎক্ষণাৎ খাজাঞ্চিকে হুকুম দিলেন, ফারিসকে 20,000 দিনারের থলে দিয়ে দেওয়া হোক। ফারিস যখন দিনারে ভরা থলে পেল, তখন সে একটা কাগজে কিছু লিখে সেই কাগজ খলিফার দিকে এগিয়ে দিল। কাগজে লেখা ছিল, বিনা ভাবনা চিন্তা আর ভালোভাবে পর্যবেক্ষণ না করে কোনো কাজ করো না। খলিফা বললেন, বেশ ভালো, আমরা তোর দেওয়া বুদ্ধি দেখে খুব খুশি হয়েছি। ও ফারিস, দরকার পড়লে আমরা তোর কাছ থেকে আরও বুদ্ধি কিনব, এখন তুই যেতে পারিস। খলিফা ফারিসের দেওয়া সেই উপদেশ একটা কাগজে লিখে তার বালিশের কাছে রাখলেন। তিনি বারবার সেটা দেখতেন আর বলতেন, বাহ, কি অসাধারণ বুদ্ধির কথা বলেছে এই লোকটি। কিছুদিন পর হঠাৎ খলিফা অসুস্থ হয়ে পড়লেন। এটা দেখে ওয়াজির, যে অনেক দিন ধরে খলিফাকে সরানোর চক্রান্ত করছিল, তাকে এই সুযোগটা খুব উপযুক্ত মনে হল। তাই ওয়াজির লোভ দেখিয়ে শাহী হাকিমকে তার সঙ্গী করে নিল। একদিন সে বিষ মেশানো ওষুধ তৈরি করিয়ে হাকিমকে খলিফার কাছে পাঠিয়ে দিল। হাকিম খলিফার সামনে পৌঁছে বলল, আলমপনা, এই বিশেষ ওষুধ পান করুন, আমার পূর্ণ বিশ্বাস এটা খেলে আপনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে যাবেন। খলিফা ওষুধের দিকে তাকালেন। হঠাৎ কেন জানি তার ফারিসের সেই উপদেশ মনে পড়ে গেল।
বিনা ভাবনা চিন্তা কোনো কাজ করো না এবং কারো কথায় তৎক্ষণাৎ বিশ্বাস করো না। এটা মনে পড়তেই খলিফা থেমে গেলেন। তিনি ওষুধের দিকে গভীরভাবে তাকাতে লাগলেন এবং কিছুক্ষণ ভাবতে লাগলেন। তারপর তার নজর হাকিমের ওপর পড়ল। হাকিম খলিফার এমন তীক্ষ্ণ দৃষ্টি দেখে ঘাবড়ে গেল। তার মুখের রং উড়ে গেল এবং সে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে লাগল। বলল, খলিফা, আমাকে মাফ করুন, আমার কোনো দোষ নেই, আমি তো ওয়াজিরের চাপে পড়ে গিয়েছিলাম, তারই কথায় আমি আপনার ওষুধে বিষ মিশিয়েছি। খলিফা ভাবনায় ডুবে গেলেন। এটা কি সেই বুদ্ধি যা ফারিস আমাকে দিয়েছিল আর যা আজ আমার জীবন বাঁচিয়েছে? খলিফা তৎক্ষণাৎ ওয়াজিরকে তলব করলেন। ওয়াজির হাজির হলে ঘাবড়ানো স্বরে বলল, জাহাপনা, আমার কথা শুনুন, আমি কিছুই করিনি। খলিফা খুব গম্ভীরভাবে বললেন, আমরা তো পুরোপুরি সুস্থ হয়ে গেছি, কিন্তু ওয়াজির সাহেব, আপনার মুখে তো রোগের লক্ষণ দেখা যাচ্ছে। চলুন এমন করুন, আমাদের শাহী তাবিব যে ওষুধ তৈরি করেছিল সেটা আপনি পান করুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। ওয়াজিরের মুখের রং উড়ে গেল। তাকে তৎক্ষণাৎ বোঝা গেল যে তার ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। সে তৎক্ষণাৎ খলিফার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। বলল, আমাকে মাফ করুন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। খলিফার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তৎক্ষণাৎ হাকিম আর ওয়াজিরকে আজীবন কারাগারে পাঠিয়ে দিলেন এবং ফারিসকে তার বিশেষ উপদেষ্টা হিসেবে রাখলেন।